দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমরা পরিচ্ছেদ সংক্রান্ত 1-এর 21-22 এই পরিচ্ছেদের বেশ কিছু এমসিকিউ। তাহলে চলো আমরা এখন শুরু করি। হ্যালো, এই পরিচ্ছেদের প্রথম প্রশ্ন, সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রক্সাইড অধক্ষেপে লঘু HCl যোগ করলে কলয়েডীয় দ্রবণ গঠিত হয়। সদ্য প্রস্তুত অধক্ষেপকে এই কলয়েডীয় দ্রবণে রূপান্তরের পদ্ধতি হলো আমরা জানি পেপটাইজেশন। পেপটাইজেশন যে প্রক্রিয়া, যেখানে সদ্য প্রস্তুত অধক্ষিপ্ত মানে জাস্ট একটা প্রেসিপিটেটকে সেখানে কি করব, কোনো একটা তড়িৎ বিশ্লেষণ, সেটা HCl হতে পারে বা এরকম জাতীয় ফেরিক ক্লোরাইড হতে পারে, FeCl3 হতে পারে, এই রকম মোটামুটি কিছু তড়িৎ বিশ্লেষণ যোগ করে তাদের যে অধক্ষেপের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলে অধিশেষণের মাধ্যমে আসলে তাদের ধনাত্মক আধানযুক্ত কলয়েড প্রস্তুত করা সম্ভব। কাজেই এক্ষেত্রে আনসারটা হচ্ছে বি, 119-এর অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 120, আর্সেনিক অক্সাইড AS2O3 এর লঘু জলীয় দ্রবণের মধ্য দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে হলুদ বর্ণের একটা সালফাইড গঠিত হচ্ছে। সল প্রস্তুতির এই পদ্ধতিকে আমরা কি বলি? দেখো এখানে অপশানসগুলো আগে দেখে নিই। জারণ পদ্ধতি, বিজারণ পদ্ধতি, আর্দ্র বিশ্লেষণ আর ডাবল ডিকম্পোজিশন বা দ্বিবিয়োজন পদ্ধতি। দেখো এখানে কি হচ্ছে, এই পদ্ধতিতে আসলে আর্সেনিক অক্সাইড H2S এর সঙ্গে একটা বিনিময় বিক্রিয়া করছে। তো এখানে AS2O3 প্লাস H2S তৈরি করছে, দেখো AS2S3 প্লাস H2O। এখন এই রাসায়নিক বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি কি না, এর একটা ডিকম্পোজিশন ঘটছে, আবার এরও একটা ডিকম্পোজিশন ঘটছে। কারণ এক্ষেত্রে H2S ভেঙে গিয়ে S2- আয়ন তৈরি করে, আর আর্সেনিক এক্ষেত্রে ভেঙে গিয়ে ডিকম্পোজ হয়ে AS3+ আয়ন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? AS3+। তাহলে দেখো AS3+ একটা ডিকম্পোজিশনের ফলে তৈরি হলো, আর S2- আর একটা ডিকম্পোজিশনে তৈরি হলো। এবার এদের যে ইন্টারাকশান, এদের যে ফোর্সেস অফ ইন্টারাকশান তৈরি করছে AS2S3। সো এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এটা অবভিয়াসলি ডাবল ডিকম্পোজিশনের ফলেই তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সলটিকে ব্রেডিগ আর্ক পদ্ধতিতে প্রস্তুত করা যায়? তোমরা জানো ব্রেডিগ আর্ক একটা তড়িৎ বিশ্লেষণী পদ্ধতি, যেখানে ধাতব তড়িৎদ্বার ব্যবহার করে ধাতব সল প্রস্তুত করা হয়। আসলে কি করা হয়, দুটো তড়িৎদ্বার, তার মাঝখানে একটা কি রাখা হচ্ছে, যদি আমি মনে করো কোনো একটা মিডিয়াম রাখা হয়, তাহলে যদি এখানে সিলভার বা সোনা এই জাতীয় কোনো ধাতু আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, হ্যাঁ, আর উচ্চ বিভব মানে প্রয়োগ করতে হবে। এদিকে ধরো আমরা পজিটিভ ভোল্ট দিলাম, পজিটিভ তড়িৎদ্বার, আর এদিকে একটা নেগেটিভ তড়িৎদ্বার করলাম। এবার ভোল্টেজটা আমরা হাই রাখবো। এর ফলে কি হবে, এর মধ্যে একটা স্পার্কলিং তৈরি হবে। দেখো ছবিটা ঠিক এই রকম। দুটো মেটাল ইলেকট্রোড আমরা যদি ইউজ করি, তাহলে কি হবে, মাঝখানে এই যে হাই ভোল্টেজটা দেওয়া হচ্ছে, এর জন্যে একটা মানে তড়িৎ ক্ষরণ হবে, এবং এর ফলে সিলভার বা গোল্ড এই জাতীয় পরমাণু সহজে ইলেকট্রন হারিয়ে, উচ্চ শক্তির দ্বারা কি করে এরা ইলেকট্রন হারায়, ইলেকট্রন হারিয়ে আসলে সল কণা রূপে কি করে, মানে এতে চলে আসে, দ্রবণে চলে আসে। এই হচ্ছে পদ্ধতিটা, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবং এই সময় যে হিটটা তৈরি হচ্ছে, সেই হিটটা আসলে ঠান্ডা করার জন্যই এই আইস বাথটা দেওয়া হয়েছে। বিষয়টা
একটু যদি আমরা বিশদে আলোচনা করে নিই, দেখো কি হয়। আসলে এই যে আর্ক দেওয়া হচ্ছে না, এই যে আসলে দুটো মেটাল ইলেকট্রোড দেওয়া হচ্ছে না, এদের মধ্যে যখনই হাই ভোল্টেজ আসে, এই মেটালটা যদি আমরা সিস্টেমেটিক্যালি এই দুটোকে কাছে আনতে পারি, তাহলে এদের মধ্যে কী হবে, দুটো যেহেতু অপোজিটলি চার্জড, এখানে একটা ফায়ার প্রডিউস হবে। এই জায়গাটা, ঠিক এই জায়গাটা একটা ফায়ার তৈরি হবে। আর এই ফায়ারের ফলে কী হবে, এই যে মেটাল ইলেকট্রোড এর যে মেটালস, সেই মেটালস অ্যাটমসগুলো কী হবে, ভেপারাইজ হবে এই হিটে। এখন এই ভেপারাইজ যখন হচ্ছে, তখন যেহেতু এখানে আইস বার দেওয়া আছে না, মানে কোল্ড অ্যাটমসফিয়ার করা আছে, এরা আবার কনডেন্স হয়ে যাবে এবং কি করবে, এই যে সলিউশন, এই যে এখানে যে ওয়াটার আছে না, এই ওয়াটারের মধ্যে বড় বড় পার্টিকেলস রূপে এরা কলয়েডের মধ্যে, ওয়াটারের মধ্যে এইভাবে বড় বড় পার্টিকেলস রূপে কলয়েডের মতো আচরণ করবে। তো অবভিয়াসলি এই যে সলটা তৈরি হচ্ছে এক্ষেত্রে ব্রেডিগার্স, অবভিয়াসলি এটা একটা মেটাল সল অ্যান্ড দিস ইজ গোল্ড সল। So the answer is here gold salt. নেক্সট কোশ্চেন, নিচের কোন সলটিকে দ্রাবক বিনিময় এবং জারণ বিজারণ মানে জারণ উভয় বিক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন করা যায়? তো দেখো, জারণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায় তাকেই যে সমস্ত অধাতব কঠিনকে জারণ প্রক্রিয়ায় প্রস্তুত করা যায়। তাকে এখানে আমরা জানি যে সালফার এমন একটি অধাতব মৌল যা কঠিন অবস্থায় থাকে। সুতরাং আমরা যদি H2Sকে যদি অক্সিজেনের দ্বারা জারিত করি, তাহলে সেক্ষেত্রে সালফার অধক্ষিপ্ত হয় জলীয় দ্রবণে এবং এটা একটা ভালো সল্ভ উৎপন্ন করে। আবার দেখো, সালফারকে তোমরা যদি অ্যালকোহলে দ্রবীভূত করে, প্রথমে অ্যালকোহলে দ্রবীভূত করে নাও, তারপর সেটা তো দ্রবীভূত হয়ে যাবে, কারণ সালফার অ্যালকোহলে দ্রবণীয়। কিন্তু তারপরে যদি জলে দ্রবীভূত করো, জলে তো এটা অদ্রবণীয়, তাহলে সেক্ষেত্রে ওটা কলয়েড রূপেই থাকবে। ঠিক আছে, সুতরাং প্রথম তোমাদের এটা বলতে পারো যে দ্রাবক বিনিময় পদ্ধতিতে এবং জারণ উভয় প্রক্রিয়ার মাধ্যমেই আসলে সালফার সলকে প্রস্তুত করা যায় বা সম্ভব। নেক্সট কোশ্চেন, নিচের কোন সলটিকে ব্রেডিং আর্ক পদ্ধতি এবং বিজারণ বিক্রিয়া উভয় পদ্ধতিতেই উৎপন্ন করা যায়? তো দেখো, ব্রেডিং আর্কে আমরা জানি মেটাল সলগুলোকেই প্রস্তুত করা হয়, তাহলে সেক্ষেত্রে আনসারটা হচ্ছে গোল্ড সল। আবার দেখো, গোল্ড সলকে কিভাবে বিজারণ বিক্রিয়ায় আমরা উৎপন্ন করতে পারি। দেখো, ব্রেডিংয়ের আর্ক পদ্ধতি তো গোল্ড সলের জন্য এটা আমরা বুঝলাম, কিন্তু বিজারণ প্রক্রিয়ায় কীভাবে দেখো গোল্ড প্রস্তুত করা হচ্ছে। বলছি, একটা ধাতব লবণকে যদি আমরা যদি লবণকে বিজারিত করতে পারি, মানে রিডিউস করতে পারি কোনো এজেন্ট দিয়ে, তাহলে কী হয়, ধাতুর কোলয়েডাল কণা অধক্ষিপ্ত হতে পারে। যেমন দেখো, যদি আমরা গোল্ড ক্লোরাইড, যেটাকে AuCl3 বলি, এরকম দ্রবণকে যদি স্ট্যানিক ক্লোরাইডের জলীয় দ্রবণে বিজারিত করি, তাহলে দেখো ধাতব Au কি হচ্ছে, অধক্ষিপ্ত হচ্ছে। আবার গোল্ড সল দেখো, এইভাবে আরেকটা প্রক্রিয়া এখানে দেখানো যেতে পারে। AuCl3 যদি সোডিয়াম স্ট্যানিক ক্লোরাইড না দিয়ে কোনো রিডিউসিং এজেন্ট যদি সোডিয়াম থায়াসালফেট দেওয়া হয়, সেক্ষেত্রেও দেখো গোল্ড সল্ট তৈরি হচ্ছে। এবার আমরা জেনে নেব যে আসলে অন্যান্য বিকল্পগুলো কেন নয়। দেখো, ক্রোমিক হাইড্রক্সাইড CrOH3 নর্মালি এটা হাইড্রোলিসিস মেথডে বা এটাকে আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। এটি ব্রেডিং আর্ক বা সরাসরি বিজারণের মাধ্যমে এরকম তৈরি করা যায় না। তারপরে S2S3 এটা ডাবল ডিকম্পোজিশন প্রক্রিয়ায় তৈরি হয়, আমরা আগের অপশানে দেখেছি, আর্সেনিক অক্সাইডের সঙ্গে H2S এর বিক্রিয়ায়। আবার টাইটানিয়াম অক্সাইড সাধারণত পেপটাইজেশন পদ্ধতি বা হাইড্রোলাইসিসের মাধ্যমে এটা তৈরি করা হয়, কাজে এটাও ব্রেডিং আর্ক বা বিজারণ প্রক্রিয়ায় সম্ভব নয়। কাজে সঠিক বিকল্প হলো এক্ষেত্রে গোল্ড সল। নেক্সট কোয়েশ্চেন, ডায়ালিসিস পদ্ধতিতে অশুদ্ধ সল থেকে অপদ্রব্যগুলিকে দূরীভূত করা হয়। এজন্য অশুদ্ধ কলয়েডকে পার্চমেন্ট বা সেলোফেন ব্যাগ নিয়ে পাতিত জলপূর্ণ একটি পাত্রে
আংশিক নিমজ্জিত করা হয়। বলা হচ্ছে ডায়ালিসিসের হার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তো এই সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক নয়? দেখো অপশান এতে বলা আছে ডায়ালিসিসের হার সলের কণার প্রকৃতি এবং ব্যবহৃত ঝিল্লির প্রকৃতির উপর নির্ভর করে। এটা একদম সঠিক। সল এবং জলের ঘনত্বের পার্থক্যের উপর ডায়ালিসিসের হার নির্ভর করে না। দেখো এটা কি ঠিক? একদম নয়। দেখো সল এবং জল তাদের যে ঘনত্ব বা ডেনসিটি সেই অনুযায়ী কিন্তু ডায়ালিসিস নির্ভর করে। কারণ ডেনসিটি যদি আলাদা হয় তাহলে দ্রবণে কি হবে না, দ্রবণের যে অভিস্রবণ হওয়ার যে তাদের অভিস্রবণ হওয়ার যে প্রবণতা, অভিস্রবণ চাপ আলাদা হবে। ফলে তাদের এই প্রক্রিয়াটাও তাদের মানে ডায়ালিসিসের হারটাও তাদের ডিফারেন্ট হয়ে যাবে। অভিস্রবণ চাপ আলাদা হলে অবভিয়াসলি কী হবে, রেট অফ অসমোসিসটাও আলাদা হবে। নেক্সট বলছে দেখো, তার মানে এটা ভুল, এটা সঠিক না। সল ও জলের সংস্পর্শে থাকা ঝিল্লির ক্ষেত্রে যত বেশি হয় ডায়ালিসিস তত দ্রুত হয়। অবভিয়াসলি এটাও সঠিক। দেখো সল এবং জল যদি এক সংস্পর্শে থাকে ঝিল্লির ক্ষেত্র যত বেশি হবে, মানে ঝিল্লি এটা মানে পার্চমেন্টটা যত বেশি হবে বড় তত দ্রুত হবে। আর শেষ অপশন সল এবং জলকে আলোড়িত করলে ডায়ালিসিসের হার বেশি হয়, এটাও অবভিয়াসলি একদম সঠিক। কারণ যত আলোড়িত করবে তত কি হবে, এই পার্চমেন্টের যে কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্টটা অনেক বেশি হবে, ফলে দ্রুত ডায়ালিসিসটা হবে। তো এটাও ঠিক। সো এখানে সঠিক উত্তর হবে বি, মানে সঠিক অপশান নয় বি, অর্থাৎ বি হচ্ছে এখানে আমরা ঠিক দেব। নেক্সট, মানব দেহে কিডনি বলছে অশুদ্ধ রক্তকে কি করে না বিশুদ্ধ করে। তো এটা আমরা সবাই জানি ডায়ালিসিসের মাধ্যমে, এটার আলোচনা করার কিছু নেই। নেক্সট, আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে সলের বিশুদ্ধিকরণ ছাড়াও গাঢ়ীকরণ ঘটে। এই পদ্ধতিতে ব্যবহৃত ফিল্টার পেপারকে বলে আলট্রা ফিল্টার পেপার। এই ফিল্টার পেপার সাধারণ ফিল্টার পেপার থেকেই প্রস্তুত করা হয়। এজন্য যে কলয়েডীয় দ্রবণটা আমরা ব্যবহার করি সেটা কি না, সেটা আমরা জানি যে পড়েছি, আমরা থিওরি পার্টে পড়েছি, একটু খেয়াল করো। সেটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার মিশ্র দ্রাবকের নাইট্রোসেলুলোজের 4%। শুধু নাইট্রোসেলুলোজের 4% দ্রবণ বললে হবে না, কিন্তু অ্যালকোহল এবং ইথারের মিশ্রণ থাকতে হবে। সেই মিশ্র দ্রাবকে নাইট্রোসেলুলোজ থাকতে হবে। মনে রাখবো যে এখানে এটা কিন্তু সেলুলোজের দ্রবণ নয়, উত্তরটা হবে নাইট্রোসেলুলোজের দ্রবণ। কারণ দেখো সি অপশানে এখানে লেখা আছে সেলুলোজের 4%, মানে এটা কনফিউজিং করার জন্য, কিন্তু আমার দিকে করতে হবে নাইট্রোসেলুলোজের 4% দ্রবণ। ওকে, এইটাই হচ্ছে এখানে সঠিক আনসার। তো আজকের আলোচনা লেসন 53 এখানে আমরা শেষ করছি। পরবর্তী আমরা লেসনে পরবর্তী পরিচ্ছেদ 123 এর প্রশ্ন উত্তরগুলো এমসিকিউ আকারে আমরা দেখে নেব।